সুপ্রভাত বন্ধুরা, আজকে 26শে জানুয়ারি 2024। কালকে দেওঘরে এসেছি, কালকে বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিয়েছি, সবটাই আপনাদেরকে দেখাতে পেরেছি। কালকে পুজো দিয়ে সত্যি মনটা ভরে গেছে। আহা, কি সুন্দর লাগলো, অপূর্ব লাগলো। এর আগেও কিন্তু আমি আরেকবার এসেছিলাম, তবে তখন এত ভিড় ছিল, তখন ভালো করে পুজোও দিতে পারিনি। কিন্তু এইবারে এই যে মাঘ মাসে এসেছি, এই সময়টা কিন্তু সত্যি খুব ভালোভাবে পুজো দিতে পারলাম। অনেক ফাঁকা এখন। আপনারা চেষ্টা করবেন, যদি আসার হয় এই সময় একবার চলে আসুন, দেখবেন অনেক ভালোভাবে পুজো দিতে পারবেন। আমি কালকে সন্ধেবেলায় যে সিঙ্গারটা দেখলাম, সেটাও খুব ভালো লাগলো। গর্ভমন্দিরের মধ্যে ঢুকে আমি সিঙ্গারটা দেখেছি, সত্যি এটা একটা পরম পাওয়া। যাই হোক, আজকে যাব বৈদ্যনাথ ধামের আশপাশে কিছু জায়গা দর্শন করতে। এখন বাইরে থেকে একটুখানি চা খেয়ে আসবো। এখানে ভীষণ ঠান্ডা। সকালবেলা এই চাটা খুব দরকার ছিল, খুব ভালো বানিয়েছে। এবারে আশ্রমে যাই, আশ্রমে গিয়ে স্নান করে বেরিয়ে পড়বো। সকালবেলা এই আশ্রমের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে। এখন বাজে সকাল 9টা। গুরু আশ্রম থেকে বেরিয়ে পড়লাম। এরপরে এই বৈদ্যনাথ ধামের আশপাশে যা আছে কিছু জায়গা দেখব। প্রথমেই যাব হচ্ছে নলাক্ষা মন্দির। নলাক্ষা মন্দির এই যে আমাদের ভারত সেবাশ্রম সংঘের যে আশ্রম, এখান থেকে হাঁটা পথের ডিস্টেন্স। এটা খুব একটা বেশি দূরত্ব নয়। আপনারা আসলেও কিন্তু একটা টোটো বা অটোর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, যারা মোটামুটি আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবে। আমি এইমাত্র একটা টোটোর ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম। টোটোর ড্রাইভার বলছে 1500 টাকা। আর অটোর ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম, অটোর ড্রাইভার বলল একদম ত্রিকুট পাহাড়, নলাক্ষা মন্দির, তারপরে সামনে আছে তপবন পাহাড়, এগুলো সব কিছু ঘুরিয়ে দেখাবে, 800 টাকা মতন নেবে। চলুন সামনে যাওয়া যাক নলাক্ষা মন্দির। মিনিট 5 থেকে 7-এর মধ্যেই হেঁটে চলে এলাম নলাক্ষা মন্দিরে যাওয়ার রাস্তায়। এই মেন রাস্তা থেকে একটু ভেতরে ঢুকতে হয় নলাক্ষা মন্দিরের প্রবেশদ্বার পর্যন্ত যেতে। তবে ঢোকার জন্য যে রাস্তাটা, সেটা খুব খারাপ, উঁচু নিচু। বয়স্ক মানুষরা আসেন, এটা এখানকার একটু প্রশাসনের দেখার দরকার। এই হচ্ছে নলাক্ষা মন্দির। মন্দিরে কাজ চলছে এখন। মন্দির কম্পাউন্ডের ভেতরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের প্রবেশদ্বারে। সমগ্র মন্দির জুড়ে কারুশিল্পের অপূর্ব নিদর্শন রয়েছে। মন্দিরের সামনে এই মূর্তিটা হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা কলকাতার রাজপরিবারের পাথুরিয়া ঘাটের রানী চারুশীলা ঘোষ মহাশয়ার। রানীমা এই মন্দির তৈরি করতে 1940 সালে 9 লক্ষ টাকা খরচ করেছিলেন। তাই এই মন্দিরের নাম নলাক্ষা। দোতলা মন্দিরটির উপর দিকে ছোট ছোট অনেকগুলো চূড়া রয়েছে। এই মন্দিরটার স্থাপত্যশৈলী কলকাতার বিখ্যাত বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরের সাথে অনেকটা মিল খুঁজে পাবেন। বেলুড় মঠের মতনই এখানকার স্থাপত্যশৈলীতেও হিন্দু, মুসলিম, খ্রিস্টীয় ও অন্যান্য ধর্মের সংমিশ্রণ খুঁজে পাওয়া যায়। রানীমার মূর্তির দুপাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। ওপর দিকে মন্দির চত্বরটা বেশ বড়। পুরো মন্দিরটা অনেকগুলো খিলান দিয়ে ডিজাইন করে তৈরি করা হয়েছে। এই মন্দিরের উচ্চতা 146 ফিট। এই মন্দিরটা রাধাকৃষ্ণের নামে উৎসর্গ করা হয়েছে। এবার জানাই এই মন্দির তৈরি হওয়ার ইতিহাস। রানীমা চারুশীলা দেবীর স্বামী অক্ষয় ঘোষ এবং তার পুত্র যতীন্দ্র ঘোষ অল্প বয়সে মারা গেলে রানীমা দিশাহারা হয়ে পড়েন। তখন তিনি তার মনকে শান্ত করার জন্য বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে আশ্রয় নেন। পরবর্তীকালে রানীমা স্বামী বালানন্দ ব্রহ্মচারীর শিষ্যত্ব গ্রহণ করেন। মন কিছুটা শান্ত হলে
গুরুদেবের নির্দেশে রানীমা এই মন্দিরটি গড়ে তুলে বংশীধারী ও রাধিকাকে উৎসর্গ করেন। তবে ভাবা যায় 1914 সালে 9 লক্ষ টাকার মূল্য কতটা ছিল। পুরো মন্দিরটাই রানীমার অনুদানে তৈরি করা। এই মন্দিরটি তৈরি করার সময় স্বামী বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি তৈরি করেছিলেন রানীমা, যা আজও এই মন্দিরে রয়েছে। গর্ভমন্দির দেখে বেরোলাম, কিন্তু গর্ভমন্দিরের ভেতরে ছবি তোলার অনুমতি নেই, তাই জন্য ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে যতটা সম্ভব ততটুকুই দেখালাম। চলুন, এরপরে যাব হচ্ছে তপোবন পাহাড়। এবারে সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। এই মন্দিরের সামনেই সৈনিক রেস্টুরেন্ট আছে। এই সৈনিক রেস্টুরেন্টে নিরামিষ খাবারটা পাওয়া যায়। দেখি, আমি এখান থেকে প্লেট সিস্টেমে ব্রেকফাস্ট করে নিলাম। এমনি সবটাই গরম গরম, টেস্ট ভালো। খুব ভালো খেলাম, কিন্তু একদম গরম গরম খাবার এবং স্যালাড দিয়ে খুব রিজনেবল প্রাইস। মানে 50 টাকাতে 4টে রুটি, 2 রকম সবজি, হ্যাঁ একটা ডাল আর একটা ভাজা আর কি, 2 রকম সবজি, স্যালাড, খুব ভালো খেলাম। চলুন এবারে তপোবন পাহাড় যাই। তপোবন পাহাড় এখান থেকে দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। এই সামনে যে মেন রোড আছে, এই মেন রোড থেকে একটা টোটো বা অটো কিছু রিজার্ভ করতে হবে, বা যদি রুটে পেয়ে যাই তাহলে তো রুটেই যাব। নওলক্ষা মন্দিরের সামনে থেকে তপোবন পাহাড় টোটো রিজার্ভ করে যাওয়া আসার জন্য 400 টাকা ভাড়া চাইল। এখান থেকে প্রথমে একটা অটো ধরলাম, অটো ধরে যাব হচ্ছে কুন্দ্রা মোড়। সামনে একটা 4 রাস্তার মোড় আছে, সেই পর্যন্ত যাব। তারপরে অটো ড্রাইভার সাহেব বললেন যে ওখান থেকে অন্য কোনো গাড়ি টোটো ধরে চলে যেতে। কারণ এখান থেকে টোটো রিজার্ভ করতে গেলে অনেকগুলো টাকা খরচ, আর আমি একা আছি, তাই জন্য এতগুলো টাকা খরচ করার কোনো যৌক্তিকতা হয় না শুধু যাওয়ার জন্য। তো ঠিক আমি ব্রেক জার্নি করে পৌঁছে যেতে পারবো। এই হচ্ছে কুন্দ্রা মোড়। এই কুন্দ্রা মোড়ে আমাকে অটো এসে নামিয়ে দিল। এই অটো যেখানে নামালো, ওখান থেকে বাঁ দিকে রাস্তা যাচ্ছে তপোবন পাহাড়ের দিকে। আমি ওখানটা একটু এগিয়ে দাঁড়াই, আমি টোটো পেয়ে যাব এখান থেকে। কত লাগবে যেতে? 100 রুপিয়া। কুন্দ্রা মোড় পর্যন্ত চলে আসাতেই টোটো বলছে 100 টাকা রিজার্ভ, কিন্তু টার্গেট আরও কমে। অবশেষে একটা টোটো পেলাম, 50 টাকা ভাড়া, এবং তপোবন পাহাড় পর্যন্ত, কিন্তু ওখানে গিয়ে ছেড়ে দেবে। দুদিকের প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম। প্রায় মিনিট 15 চলার পরে দূর থেকে তপোবন পাহাড় দেখতে পেলাম। টোটো ঠিক এই জায়গাতে নামিয়ে দিল। সামনেই হচ্ছে তপোবন যাওয়ার গেট। এরকম গাইডরা কিন্তু থাকে আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য। খুশি করে দেওয়ার কথা বলছে, ও বলছে 200-300, মানে ওর এক্সপেকটেশন হচ্ছে 200 টাকা মিনিমাম। এটা কেউ 101 টাকাও দিয়ে থাকে বা 100 টাকাও দিয়ে থাকে। আপনাদের খুশি মতন দিয়ে ওদের সঙ্গে ঘুরে নিতে পারবেন। ঠিক আছে, চলুন সামনে যাওয়া যাক। এই হচ্ছে তপোবন পাহাড় যাওয়ার জন্য মেন প্রবেশ পথ। আচ্ছা, তপোবন পাহাড়ে ওঠার জন্য জুতো খুলে উঠতে হয়। তার জন্য আমার পরিচিত এখানে এক দোকান আছেন, এখানে আমি যতবার আসি ততবার এখানে একটু খাওয়া দাওয়া করি। ওনাদের দোকানেই কিন্তু জুতো খুলে আপনারাও যেতে পারবেন। চলুন এবারে পাহাড়ে ওঠা যাক। প্রথমে কয়েকটা সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে হবে। ঢুকেই প্রথমে বাঁ হাতে রাম সীতা মন্দির পড়বে। এই তপোবন পাহাড়ে কিন্তু অনেক সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে হবে। আর একটু ওপরেই হচ্ছে পড়বে তপোনাথ শিব মন্দির। এই হচ্ছে তপোনাথ শিব মন্দির।
চলুন ভেতরে একটু দর্শন করে আসি। এখানে এই মন্দিরে পুরোহিতের সঙ্গে দেখা হয়ে গেছে, চলুন ওনার থেকে জেনে নিই এই মন্দিরের মাহাত্ম্য কী আছে। এটাই তপোনাথ মহাদেবের মন্দির। ইনি স্বয়ম্ভূ শিব, স্বয়ং বাবা প্রকট হয়ে রাবণকে দর্শন দিচ্ছেন। ইনার নাম থেকে তপোবন নাম পড়েছে। এখানকার প্রাচীন মন্দির এটা স্বয়ম্ভূ শিব। ভিতরেরটা নিজের থেকে হয়েছেন আর বাইরেরটা স্থাপিত করেছেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজ। যান ভিতরে দর্শন করে চলে এসো। সামনে নন্দী মহারাজকে প্রণাম জানিয়ে ঢুকে পড়লাম গর্ভ মন্দিরে। প্রথমেই দর্শন করলাম বালানন্দ ব্রহ্মচারী স্থাপন করা শিবলিঙ্গ। মাথা নিচু করে চলে আসো। এরপরেই আদি মন্দির, এটা প্রাচীন দেবতা। রাবণকে শিব দেখা দিয়েছিল, তপোবন বলে আসলে এটা তপোনাথ মহাদেব। এটা শম্ভুলিং, মাটি তলে উঠে রাবণকে দেখা দিয়েছে। স্বয়ং মহাদেবকে প্রণাম জানালাম। এবারে চলুন এই সিঁড়ি দিয়ে উঠতে হবে তপোবন পাহাড়ের ওপরে। পাহাড়ে উঠতে উঠতে কিন্তু অনেক হনুমানের দেখা পাবেন। নিচ থেকে পারলে কিছু হনুমানের খাবার নিয়ে আসবেন। আমি আসার সময় কোনো খাবার বিক্রেতাকে দেখিনি, ওরাও লাইন দিয়ে বসে থাকবে, আপনার থেকে খাবার খেতে চাইবে। যত সামনের দিকে এগোচ্ছি সামনে ততই সিঁড়িপথ আরও দেখতে পাচ্ছি। এই দেখুন অনেক সিঁড়ি ভেঙে কিন্তু ওপর দিকে উঠতে হবে, সামনে আরও উঁচু চড়াই আছে। চলুন। উঠেই প্রথমে যে গুহাটা পড়বে সেটা হচ্ছে সবরি গুহা বলে। এখান থেকে জানতে পারলাম এই গুহার মধ্যে রামচন্দ্র সবরি ফল খেয়েছিলেন। আস্তে আস্তে সাবধানে এগিয়ে গুহা দর্শন করলাম। বেরিয়ে সামনে সিঁড়িপথ ধরে আরো ওপর দিকে উঠতে থাকলাম। আরো বেশ কিছুটা উঠে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম। তপোবন পাহাড়ের এই জায়গায় দাঁড়ালেই আশপাশের অঞ্চলে দূর দূরান্ত পর্যন্ত খুব সুন্দরভাবে দেখা যায়। এখানকার নির্মল বাতাস সঙ্গে এই শান্ত স্নিগ্ধ সুন্দর পরিবেশ, কিছুক্ষণ বসে থাকলেই শরীর মন দুটোই চাঙ্গা হয়ে উঠবে। কয়েকজনকে দেখলাম এইভাবেই এখানকার অনুভূতি পেয়ে বসে আছেন। অনেক মানুষজন মোবাইলে ছবি তুলে এখানকার স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন। এর পাশেই হচ্ছে বালানন্দ ব্রহ্মচারীর যে সাধন গুহা, সেই জায়গাটা। এখন এখানে কিছু ছোট করে মন্দির তৈরি করা হয়েছে। চলুন দর্শন করে আসি। ঢুকে পড়লাম প্রবেশ পথ দিয়ে। এই হচ্ছে বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি বসানো আছে। এরপরে এই দিক দিয়ে ভেতরে যেতে হবে। আপনারাও আসুন, দর্শন করে যান। আমিও ঢুকে পড়লাম সেই গুহা পথ ধরে। প্রথমেই একটু নেবে একটা মন্দির। এই মন্দিরের ভেতর দিয়ে শ্রী বালানন্দ ব্রহ্মচারীর সাধন গুহায় ঢুকতে হয়। 90 ডিগ্রি খাড়া সিঁড়ি করা, শুধু প্রদীপের আলোতে যেটুকু পথ দেখা যায় সেইভাবেই ঢুকে পড়লাম সেই পুণ্যস্থানে।
এই হচ্ছে বালানন্দ ব্রহ্মচারীর সাধন স্থল। बालानंद ब्रह्मचारी जी महाराज का सिद्धिपीठ गुफा है। इसी गुफा के अंदर बाबा 44 साल 2 बाघ के साथ तपस्या किए हैं। शिव जी से साक्षात दर्शन हुआ है। शिव जी का चरण है, माथा टिका लीजिए, प्रणाम करके यहाँ से बाहर निकलिए। चरण को छू के प्रणाम कर लीजिए। बाबा सबका चारों दूर हो गए। जय बाबा। शांति हमारी तिजोरी में रखेगा, लक्ष्मी लक्ष्मी का आवास रहेगा। বেশ কিছু ভক্তপ্রাণ মানুষ নিজের ভক্তির জোরে এই পুণ্যক্ষেত্রে পৌঁছে যান। আজকের এই পূর্ণতীর্থ তপোবন পাহাড় দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহী করে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যেতে। এরপরে এই ছোট পথ দিয়ে বেরিয়ে পড়তে হয়। বাইরের দিকে বেরিয়ে আসার পর বোঝা যাচ্ছিল এই বাইরের এই জায়গাটা সুন্দরভাবে পরবর্তীকালে সাজানো হয়েছে। এরপরে এই পথ ধরে যাব বজরংবলীর মন্দির। সামনে পথ বলতে কিছুই নেই, বড় বড় পাথরের মধ্যে দিয়েই এগোতে হবে। তবে এই পথে যাদের মনের জোর আর শারীরিক দক্ষতা আছে তাদেরই আসা উচিত। বেশ কিছু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ এ পথে হেঁটে উঠছেন দেখতে পেলাম। এই রাস্তাগুলো বেশ কিন্তু ইন্টারেস্টিং। দুটো বড় বড় পাহাড়ের এই রকম খাঁজ দিয়ে গলে উঁচু নিচু বেশ স্ট্রাগল করে যেতে হচ্ছে। এখানে কিন্তু কোনো সমতল রাস্তা নেই, কিচ্ছু নেই। চলুন সামনে যাওয়া যাক। এই হচ্ছে রাস্তা আসার জন্য তপোবন পাহাড়ে। হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে এগিয়ে চললাম। এবারে পাহাড়ের এক বড় ফাটলের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম হনুমানজির গর্ভগুহাতে। इस जगह का महत्व क्या है बोलिए? यहाँ से हनुमान जी फट के निकले हैं, रावण का तपस्या भंग की है। एक गर्भ गुफा है हनुमान जी का। দেখা গেল এক জায়গায় পাথরের মধ্যে হনুমানজির আবায়ব। আবারও সরু ফাটলে পথ ধরে এগিয়ে চললাম। এই পথে পা ফেলে এগোনো বেশ কষ্টকর, তাই সাবধানে ধীরে ধীরে এগোতে থাকলাম। বেশ ইন্টারেস্টিং কিন্তু জায়গাটা, খুব ভালো লাগছে। আর এই পথ দিয়ে চলতে মনের যদি জোর থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। শুধু ঈশ্বরের ওপর ভরসা করে সাবধানে পা ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে। চলুন সামনে যাবো আরো। পথ বলতে শুধু এইটুকুই। আর এখান দিয়ে প্রতিদিন অনেক ভক্তপ্রাণ মানুষ পুরো তপোবন পাহাড়কে প্রদক্ষিণ করে থাকেন। আমি যে পথ দিয়ে এলাম সেটা হচ্ছে ওই যে সরু ফাটলের মতন জায়গাটা, ওই জায়গা দিয়ে এসে পাহাড়ের মধ্যে দিয়ে পুরো ফাটলটা, তার মধ্যে দিয়ে বেরোলাম। প্রতি মুহূর্তে বিপদের ঝুঁকি থাকলেও স্বয়ং মহাদেবের নাম স্মরণ করতে করতে সাবধানে এগিয়ে চললাম। এই ধরনের পাথরের ওপর দিয়ে আমাদের আসতে হলো।
এইবার এই পাথরের ফাঁক গলে পৌঁছলাম এই হচ্ছে বজরংবলীর মন্দির। এখানে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। একটু কষ্ট করে হলেও পায়ে ডিঙিয়ে জীবনে অন্তত একবার আসুন, এগুলো দর্শন করে যান, দেখবেন কত ভালো লাগে। এখানে পুজো দিতে হলে তপোবন পাহাড়ের নিচ থেকে পুজোর উপকরণ নিয়ে আসাই ভালো, কারণ এখানে শুধুমাত্র হাতে পড়ার তাগাই কিনতে পাওয়া যায়। পুজোর অন্য উপকরণ কেনার মতন কিছুই চোখে পড়ল না। কিছুক্ষণ বাদেই দেখলাম বেশ কিছু মানুষজন এখানে পৌঁছে গেছেন। এইভাবেই আস্তে আস্তে পাথর ডিঙিয়ে এগোতে থাকলাম। এবারে আরো সরু ফাটলের মধ্যে দিয়ে আমাদের চলার রাস্তা। এইভাবেই সবাইকে বেরোতে হলো। একটু পরেই রাবণের সাধনার গুহাতে এসে পৌঁছে গেলাম। তবে অবাক হলাম, এই জায়গার মাহাত্ম্য এতটা থাকলেও বড় অবহেলায় জায়গাটা। তপস্যা এখানে তপন কিয়েছিল, ওই তপস্যা ভঙ্গ করবার জন্য হনুমান জি এখানে উপরে যে দেখলে আপনি পাহাড় ফেটাইলে, ওখানে পাহাড় ফেটিয়ে রাবণের এখানে তপস্যা ভঙ্গ করে দিয়েছিল। এখানে অন্ধকারে এলে আসে, এখানে মূর্তি প্রতিমা না আসে, क्योंकि এখানে রাবণের পূজা হয় না। এলে এখানে कोई मूर्ति प्रतिमा ना लाइट उट कोई व्यवस्था ना, এখানে খালি এসে। পুরো এই পথটাই খুবই অ্যাডভেঞ্চারে ভরা, তবে বিপদ কিন্তু প্রতি পদে পদে। একটু অসাবধানতায় পায়ে বা কোমরে চোট লাগার সম্ভাবনা থেকে যায়। এরপর আরো সাবধানে এই ধরনের পথ পেরিয়ে এগোতে থাকলাম। আজকের এই পূর্ণতীর্থ তপোবন পাহাড় দর্শন আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। এইভাবেই এসে পৌঁছলাম মা লক্ষ্মীর মন্দিরে। এই হচ্ছে লক্ষ্মী মন্দির, যেটা দেখে তারপরে বেরোলাম। লক্ষ্মী মন্দিরে আমি একমাত্র এইখানে লক্ষ্মী মন্দিরের গর্ভগৃহে বলছে ছবি তুলতে দেবে না, পুরো ব্যবসার জায়গা পুরো। কিরকম লাগলো তপোবন পাহাড় ঘুরে? ভালো। অ্যাডভেঞ্চার হয়েছে? কতবার এলি? আপনার কিরকম লাগলো বলুন? খুব ভালো, দুবার এলাম, 6 বছর আগে একবার এসেছিলাম, আর এই এলাম। পুরো পাহাড়টা ঘুরলাম, কিন্তু অনেক মন্দির আছে,
তো প্রতি কটা মন্দিরের মধ্যে সেখানকার পুরোহিতরা যেরকমভাবে দান দাও করে প্রেশার দিচ্ছে, এটা কিন্তু খুব খারাপ লাগলো। আমি ঈশ্বরের কৃপায় অনেক তীর্থক্ষেত্র ঘুরে বেড়াই, কিন্তু কোনো জায়গায় এরকম দান দাও করে প্রেশার দেয় এরকম কিন্তু দেখিনি। আসুন একবার, সঙ্গে বেশ কিছু খুচরো টাকা, 5 টাকা বা 10 টাকা খুচরো করে আনবেন, যেগুলো সবকটা জায়গাতে আপনাকে দিতেই হবে, আপনি ধরে নিয়েই চলুন। সবাই ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে এখানটায় কিন্তু একটা সুন্দর বসার জায়গা আছে, একটা রেস্টরুম, এটা জেলা পরিষদ থেকে করে দিয়েছে, লেখাও আছে। আমরা পাহাড়ে উঠেছিলাম হচ্ছে পাহাড়ের বাঁ পাশ দিয়ে, যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে, আর নেবে এলাম হচ্ছে এই ডান দিকের রাস্তা দিয়ে, এই দিকটা দিয়ে, মানে পুরো পাহাড়টা একবার ঘুরে চলে এলাম। তপোবন পাহাড় থেকে নামার পরে কিন্তু এখানে কিছু দোকান পাবেন, এখানকার স্মৃতি হিসেবে কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য। চলে এলাম আমার সেই পরিচিত দোকানে, এখান থেকে জুতো পরবো আর কিছু খেয়ে নিই। পকোড়া নিয়ে নিলাম, পকোড়া খাবো আর চা খাবো। এরপর চা খেয়ে বেরিয়ে পড়লাম। আজ এখানেই শেষ করছি। মাতা পার্বতী ও স্বয়ং মহাদেবের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই সুস্থ থাকি এবং ভালো থাকি। শুভরাত্রি।